এটি নিউজ দেখছেন প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীন সংলাপে সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি মুন্নি ইউসুফ। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের শেষ দিন ছিল আজ। গত কয়েকদিনের সংসদীয় পথ চলায় আমরা সংসদে দেখেছি যুক্তিতর্ক, বিল পাস ও জনদাবির নানামুখী প্রতিফলন। কিন্তু দিন শেষে প্রশ্ন থেকে যায়, এই অধিবেশন থেকে সাধারণ মানুষের প্রাপ্তি কতটুকু? সরকার কি পেরেছে তার ম্যান্ডেট অনুযায়ী সংস্কারের পথে কার্যকর পদক্ষেপ নিতে? আর বিরোধী দল কি পেরেছে সংসদীয় বিতর্কে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে? প্রাপ্তি আর প্রত্যাশার এই সমীকরণে কার পাল্লা কতটুকু ভারী, সেটি আজ বড় জিজ্ঞাসা। তাই আমরা শিরোনাম রেখেছি প্রথম অধিবেশনে কার পাল্লায় কতটুকু। আমাদের সঙ্গে দুজন সম্মানিত অতিথি রয়েছেন। একটু প্রথমেই আছেন জনাব শহীদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ও সংসদ সদস্য ফরিদপুর ৪ বিএনপি। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আরও রয়েছেন ডক্টর নাজিবুর রহমান মোমেন, সংসদ সদস্য পাবনা ১ জামায়াত ইসলামী। আপনাকেও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। জনাব শহীদুল ইসলাম বাবুল, আপনি যেহেতু সরকার দলীয় সংসদ সদস্য, আপনার কাছেই আমি শুরুতে আসতে চাই। আজ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শেষ হয়েছে। নতুন সরকার হিসেবে এই যে প্রথম অধিবেশন শেষ হলো, আপনারা জনকল্যাণে আসলে কতটুকু যেসব বিল বা সিদ্ধান্ত নিয়েছেন তাদের সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা ছিল সেটির প্রতিফলন কতটুকু ঘটাতে পেরেছেন? না, থ্যাংক ইউ আপনাকে, আমার সহ আলোচক, সম্মানিত দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম, অভিবাদন। আপনি যেটা বলেছেন যে এটা এই সংসদটা তো মানে দীর্ঘ আকাঙ্ক্ষিত একটা সংসদ, অনেক রক্ত, অনেক আত্মত্যাগ, অনেক লড়াই, অনেক সংগ্রামের মধ্য দিয়ে এই সংসদটা গঠিত হয়েছে এবং একটা সার্বজনীন নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে জাতীয় আন্তর্জাতিক। সে কারণে এখানে প্রত্যাশার মাত্রা বা পারদ মানুষের অনেক বেশি বা কৌতূহল বেশি, অনেকেই চোখ রেখেছেন সংসদে কি হয়েছে। তো সংসদটা তো হলো সারা বাংলাদেশ আর কি, সারা বাংলাদেশের প্রতিনিধি, ৩০০ জন নির্বাচিত প্রতিনিধির আসন, তার মানে গোটা বাংলাদেশ এই সংসদে। তো আপনি যেটা বলেছেন প্রত্যাশা, গণমানুষের বা মানুষের প্রত্যাশা কতটুকু পূরণ হলো, তো প্রত্যাশা তো সীমাহীন, এটা তো ঠিক। প্রত্যাশা এবং প্রাপ্তির কি ব্যাপ্তি এবং বলে পরিধি অনেক, এবং এর মধ্যে প্রত্যাশা প্রাপ্তির ব্যত্যয় হয়, স্বাভাবিক কারণেই হয়। ধরেন একটা কথা বলি, আপনার 92-তে আপনার বয়স কত আমি জানি না, আমরা তখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম, ওই পাকিস্তান যে ওয়ার্ল্ড কাপ আনলো, সেই ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করতে পাকিস্তানকে ভাগ্যের দিকে তাকিয়ে বসে থাকতে হয়েছিল গ্যালারিতে। একদিকে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ খেলায় অস্ট্রেলিয়াকে জিততে হবে, আর একদিকে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের খেলায় ইংল্যান্ডকে জিততে হবে এবং নির্ধারিত রানের ডিফারেন্সে জিততে হবে। তো সেই জন্য ইমরান খানের একটা কমেন্ট ছিল যে সমস্যার বাদে আগলানো পথ, তবুও আশায় বাধা বুক, কাপ ইমরানের সাথে আসলেও আসতে পারে সাগর পাড়ি দিয়ে। তো আসছিল সেই কাপ আর কি। তো কেন বললাম, ধরেন আমাদের তো সমস্যার বাধায় আগলানো পথ, প্রতিনিয়ত সর্বব্যাপী সমস্যা। সংসদে যত আলোচনা হয়েছে, স্বাস্থ্য, শিক্ষা, সর্বব্যাপী, সর্বখানে একটা সমস্যা। হাসপাতাল নাই, স্কুল নাই, রাস্তা নাই, ব্রিজ নাই, নানান অনিয়ম এবং মানে নাই এই বাস্তবতার মধ্যে দিয়ে, বিধ্বস্ত বাস্তবতার মধ্যে দিয়ে এই সংসদ বা সরকার। এখন সরকারকে এই বিপুল প্রত্যাশাকে সামনে রেখে কাজ করতে হবে। তো সরকারও চেষ্টা করছে নির্মোহভাবে বা সরকারের সামর্থ্য সবটুকু দিয়ে। তো একটা কথা বলতে পারি যে পার্লামেন্টারি ডেমোক্রেসি যেটা, আর সংসদের কথা যেটা বললেন, এটা তো একটা আসলে একটা পাখির দুইটা ডানার মতো, একটা ছাড়া আর একটা বিকল। আজকে সংসদে চমৎকার আলোচনা হয়েছে, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, সরকার দলীয়, বিরোধী দলীয় নেতৃবৃন্দ, খুবই পজিটিভ, ইতিবাচক আলোচনা, যেটা দেশের জন্য, মানুষের জন্যই হয়েছে। মাঝখানে সংসদ কিছুটা উত্তপ্ত হয়েছে, আক্রমণ, পাল্টা আক্রমণ, এটা আমাদের সংসদীয় গণতন্ত্রের সৌন্দর্য বলতে পারেন আপনি। দুনিয়ার ওয়েস্টমিনিস্টার যে ডেমোক্রেসির সিস্টেম, সেখানে হাতাহাতি, মারামারি, জুতা, এই ধরনের বাস্তবতা হয়, কিন্তু আমাদের এখানে হয়নি সেটা। এবং ডিবেট হয়েছে যুক্তিসঙ্গত, সুস্থ ডিবেট হয়েছে, কখনো কিছু উত্তেজনা হয়েছে, কিন্তু শেষ দিনের যে ফিনিশিংটা, এটা ছিল অসাধারণ। আমাদের দায়িত্বশীল নেতৃবৃন্দ তাদের যুক্তি, তথ্য যা ছিল সব দিয়ে, সমস্ত আন্তরিকতা দিয়ে দেশ এবং মানুষের স্বার্থে কথা বলেছেন। এবং এটাও আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যে আমরা দিন শেষে আমরা দেশের পক্ষে থাকবো এবং এই সংসদকে আমরা কার্যকর রাখবো। একদম। ডক্টর নাজিবুর রহমান মোমেন, আপনার কাছে আসি। বিরোধী দলে আপনারা রয়েছেন, বিরোধী জোটের সংসদ সদস্য হিসেবে আপনার কি মনে হয় যে এটি সংসদীয় বিতর্ক ছিল? আপনাদের গঠনমূলক সমালোচনা বা দাবিগুলো সরকার কতটুকু গুরুত্ব দিয়েছে, বা এই সংসদীয় কার্যক্রমে আপনার কতটুকু সন্তুষ্ট? দেখেন, আপনাকে ধন্যবাদ। প্রথমে প্রত্যাশা এবং প্রাপ্তির যে বিষয়গুলা, প্রত্যাশার কথাই বলি, এটা বিপ্লব পরবর্তী একটি সংসদ ছিল।
এবং স্বাভাবিকভাবে বিপ্লবের যে বিষয়গুলো ছিল, অ্যাসপাইরেশনগুলো ছিল, আশা আকাঙ্ক্ষাগুলো ছিল, এগুলো বাস্তবায়িত হবে, এটা একটা প্রত্যাশা ছিল। পজিটিভ দিক যেটা আমরা মনে করি সেটা হলো যে ফ্যাসিবাদ মুক্ত একটি সংসদ আমরা পেয়েছি, এটা একটা পজিটিভ দিক। এবং এক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী তিনি একজন নিতান্তই ভদ্রলোক এবং আমাদের বিরোধী দলীয় নেতা। সরকার দল থেকেই বলা হয়েছে যে সরকার ভাগ্যবান যে এরকম একজন ভদ্রলোক ওনারা বিরোধী দলীয় নেতা হিসেবে পেয়েছেন। এর আগে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ওনার যে অপোনেন্ট ছিলেন তার ব্যাপারে তো আর কিছু বলার নেই, কী ধরনের মানুষ তিনি ছিলেন, কীরকম হুমকি ধামকির মধ্যে বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন দিন কাটাতে হয়েছে সেটা সবাই জানে। আজকে প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন 173 দিনের হরতালের কথা, আমরা ভুলে যাইনি। সেই তুলনায় এবারের পার্লামেন্টের এটা একটা অবশ্যই ইতিবাচক দিক যে দুইজনই অত্যন্ত কর্ডিয়াল, প্রাইম মিনিস্টার এবং বিরোধী দলের নেতা, এবং তারা দেখছি আমরা বিভিন্ন ক্ষেত্রে জাতীয় যে সংকটগুলো রয়েছে, বিশেষ করে আমাদের যে তেল সংকট, জ্বালানি সংকট, এক্ষেত্রে আমাদের বিরোধী দলীয় নেতা একটা প্রস্তাব দিয়েছিলেন যে দুই দল থেকে সমান সংখ্যক সদস্যদেরকে নিয়ে একটি কমিটি হোক, এই কমিটিটা এই সমস্যার সমাধান করবে। এখানে দেখলাম আমরা প্রধানমন্ত্রী সাড়া দিলেন, সারা দিয়ে কমিটি হলো, এবং কমিটি হওয়ার পরে আমরা দেখছি যে তেল সমস্যা যেটা ছিল দীর্ঘ লাইন, ওই বিষয়গুলো অনেকটাই মিনিমাইজ হয়ে গিয়েছে। এইগুলো খুবই পজিটিভ সাইন। কিন্তু যেটা প্রত্যাশার জায়গাটা ছিল রিফর্ম, সংস্কার, আপনি যেটা প্রথমে বলেছেন, আমাদের এই সংসদের আমরা ধরে নিয়েছিলাম যে প্রথম 6 মাস আমরা কাজ করব সংস্কার পরিষদের সদস্য হিসাবে। আমরা জুলাই সনদ যে বাস্তবায়ন আদেশ হয়েছে, যার আলোকে গণভোট হয়েছে, গণভোটের রায়টাকে আমরা বাস্তবায়িত করব। কিন্তু সেটা হয়নি, সেটা কিভাবে হবে এটা নিয়ে কিন্তু বেশ একটা অনিশ্চয়তার সৃষ্টি হয়ে গিয়েছে। জুলাই সনদ নিয়ে আমরা অনেক বড় বড় কথা শুনেছি। আমাদের জায়গা থেকে আমরা যেটা মনে করি, এক্ষেত্রে সরকারের সদিচ্ছার যথেষ্ট অভাব রয়েছে। জুলাই সনদের একদিকে বলা হচ্ছে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে, আবার দেখছি জুলাই সনদে যেটা বলা হয়েছে, আপনার সামনে জুলাই সনদ আছে, দেখবেন যে এই সনদের বিষয়গুলোকে যার যার রাজনৈতিক কমিটমেন্ট ম্যানিফেস্টোর আলোকে বাস্তবায়ন করা হবে। রাজনৈতিক কমিটমেন্ট যেটা বিএনপি দিয়েছিল 31 দফা, সেখানে প্রথম দফায় ছিল যে তারা সংস্কার কমিশন গঠন করবেন। কোথায় সেই সংস্কার কমিশন? 21 নম্বর, খুব আমি যদি ভুল না করে থাকি, ওনাদের দফা যেটা ছিল সেটা ছিল যে আপনার স্থানীয় সরকার প্রত্যেকটা স্তরে আপনার নির্বাচিত প্রতিনিধিদের ব্যাপারটা নিশ্চিত করা হবে, এবং এক্ষেত্রে মৃত্যু আর ছাড়া কেউ যদি ডিসকোয়ালিফাইড হয় আদালত থেকে, এটা ছাড়া সকল বিষয়টা 31 দফায় আছে। 31 দফার 21 নম্বর দফা, আপনার নির্বাচিত প্রতিনিধিদেরকে সরানো হবে না। এক্ষেত্রে আমরা দেখলাম একটা অধ্যাদেশ ছিল, এই অধ্যাদেশটাকে আইনে রূপান্তর করে সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়া হয়েছে যে সরকার চাইলেই অনির্বাচিত প্রশাসক বসাতে পারেন, সরকার চাইলেই আপনার নির্বাচিত প্রতিনিধিদেরকে বরখাস্ত করতে পারেন। একই সাথে আমাদের আরও অপ্রাপ্তির জায়গা, যেটা অস্বস্তির জায়গা, যেগুলো এই গত ইন্টারিম যে গভর্নমেন্টটা ছিল বিপ্লব পরবর্তী, তাদেরকে যে ম্যান্ডেটগুলো দেওয়া হয়েছিল তার মধ্যে একটা ছিল সংস্কার। সেই সংস্কারের অংশ হিসাবে আমরা দেখেছিলাম স্বাধীন মানবাধিকার কমিশন হয়েছিল, গুম কমিশন হয়েছিল, এই দুটাকেই ল্যাপস করা হয়েছে, রহিত করা হয়েছে। এবং যে সমস্ত কথা বলা হয়েছে এগুলো নিয়ে, যেগুলো মিনিস্ট্রির আন্ডারে না, এগুলো প্যারালাল গভর্নমেন্ট হিসাবে কাজ করছে, তাদেরকে ইনভেস্টিগেশন করার অধিকার দেওয়া হয়েছে, এগুলো আসলে খুবই অ্যালার্মিং, আমাদের সেই ফ্যাসিবাদের কথা মনে করিয়ে দেয়। একই সাথে স্বাধীন বিচারালয় প্রতিষ্ঠার ক্ষেত্রেও বিএনপির ম্যানিফেস্টো ছিল, 31 দফায় ছিল, কিন্তু সেটা সত্ত্বেও আমাদের এই জুলাইয়ের যে চার্টার আছে সেখানেও বলা হয়েছে এটার ব্যাপারে। কিন্তু আপনার এই ক্ষেত্রে আমরা দেখলাম এই স্বাধীন বিচারালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে যেই একটা রিকুইজিট ছিল যে স্বাধীন সচিবালয় বিচারালয়ের জন্য, সেটাকে প্রতিষ্ঠা করা হবে, সেটা প্রতিষ্ঠা হয়েও ছিল, এটাকে আবার অ্যাবলিশ করে আমরা দেখলাম এটাকে সচিবালয়টাকে বিলুপ্তি করা হলো। এগুলো আমাদের আসলে কনসার্নের জায়গা। আমরা চাই এগুলার আসলে খুব দ্রুতই একটা মীমাংসা হোক। আমরা বলেছি আমরা গত আওয়ামী লীগ ফ্যাসিবাদী তার চরিত্র তারা বিরোধী দলে থাকতেও ঘটিয়েছে, চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আমরা সেই রাস্তায় হাঁটব না। আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে এই
জনগণের ন্যায়সঙ্গত যে অধিকারগুলো রয়েছে এগুলো আদায় করার সংগ্রামে লিপ্ত হবো ইনশাআল্লাহ। জনাব শহীদুল ইসলাম বাবুল, এই যে জুলাই সনদ নিয়ে আমি কিছুটা পরে এই আলোচনায় আসতে চাচ্ছিলাম, যেহেতু ডক্টর নাজিবুর রহমান মোমেন বললেন, সেহেতু আমি কিছু প্রশ্ন একটু আপনার সামনে রাখতে চাই। যে সংসদে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান প্রস্তাব করেছেন যে সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠন করে সংবিধান সংশোধন এবং জুলাই সনদ সামনে রেখে এগিয়ে যেতে চান। এই উদ্যোগটি রাষ্ট্রের মৌলিক সংস্কার একটি মাইলফলক হয়ে থাকবে কিনা এটির উত্তরটা আমি একটু চাবো। এবং সরকার ও বিরোধী দল যদি কেউ কাউকে ব্যর্থ করার চেষ্টা করে তাহলে বাংলাদেশ ব্যর্থ হবে, আজ প্রধানমন্ত্রী বলেছেন। এই যে ঐক্যমত্যের জায়গাটায় অনৈক্যটা আমরা দেখতে পাচ্ছি, এটি কি রাষ্ট্র হিসেবে আমাদেরকে ব্যর্থ করবে কিনা? এটা খুব একটা অনৈক্যের জায়গাটা নাই আসলে। আমি যেটা মনে করি ফাইনালি এটা শব্দের মানে কি বলে যুদ্ধ, এছাড়া এখানে খুব একটা মৌলিক পার্থক্য নাই। পার্থক্য খুব মাইনর দুই একটা জায়গায়। ধরেন আমরা যে গণভোটটা করেছি, জুলাই সনদ নিয়ে অনেক আলাপ হয়েছে পার্লামেন্টে, এর মানে চুলচেরা বিশ্লেষণ হয়েছে। তো গণভোটটা হলো কি, এই যে জুলাই সনদ এর ভিত্তিতে, তো জুলাই সনদের ভিত্তিতে গণভোট হলো, কিন্তু আদৌ কি গণভোটের যে প্রশ্নমালা টোটালটা কি জুলাই সনদের ভিত্তিতে হয়েছে? হয়নি। এখানে একটা শুভঙ্করের ফাঁকি হয়েছে বা প্রতারণা হয়েছে স্পষ্ট। দেখেন আমি বলি, এবং আরও আছে এখানে অনেক ব্যাপার, আমি বলি আপনাকে। জুলাই সনদের দেখেন, এই যে আমার মোমেন ভাই, ওনারা কিন্তু জুলাই সনদ প্রথম ভঙ্গ করেছে, একেবারে পরিষ্কারভাবে অমান্য করেছে। কীভাবে করেছে? 21 ধারা জুলাই সনদে 21 নম্বরের খ, জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর পরবর্তী সাধারণ নির্বাচনে প্রতিটি রাজনৈতিক দল বিদ্যমান 300 সংসদীয় আসনের জন্য প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে ন্যূনতম 5% নারী প্রার্থী মনোনয়ন দিবে। তবে এটি সংবিধানে উল্লেখ করা হবে না। পরিষ্কার। তার মানে কি জুলাই সনদ স্বাক্ষরের পরেই তো এর কার্যকারিতা শুরু হয়ে গেছে, এবং এখানে পরিষ্কার বলা হলো স্বাক্ষর পরবর্তী। বিএনপিও দিতে পারে নাই 5%, কিন্তু 3.5% দিয়েছে, 12 জন দিয়েছে। হ্যাঁ, এনসিপিও 2 জন, তারা ঠিক আছে, কিন্তু আমাদের জামাতের বন্ধুরা কিন্তু একজনও দিতে পারে নাই, দেয় নাই। এটা তো জুলাই সনদের স্পষ্ট অবমাননা, একেবারে দালিলিকভাবে। আর একটা অবমাননা বলি, জুলাই সনদ আমি ধরলাম ঠিক আছে, সংবিধান সংস্কার পরিষদের শপথ নিল কি নিল না সেটা অন্য বিতর্ক, কিন্তু সেটা তো সংসদ অধিবেশনের মাধ্যমে হতে হবে, বা শপথ নিলেও নিতে হবে, সেখানে নিল না। কিন্তু ডেপুটি স্পিকার অন্যতম শর্ত যে বিরোধী দল দিবে একজন, দেয়নি দেওয়ান, কিন্তু তারা, এটাও কিন্তু জুলাই সনদের অবমাননা আমি মনে করছি। এখন আপনি আসেন একাডেমিক আলোচনায়, যে জুলাই সনদ বা সংস্কার বাস্তবায়ন হবে কি হবে না। আমাদের দলের পক্ষ থেকে প্রাইম মিনিস্টার সহ টপ টু বটম বলেছে যে এই যে জুলাই সনদ জাতিকে সামনে রেখে আমরা যেটা স্বাক্ষর করেছি সমস্ত দল, সংবিধান সংস্কার আদেশে আমি স্বাক্ষর করিনি, আমি জুলাই সনদে স্বাক্ষর করেছি, সমস্ত 3 মাস ব্যাপী আলোচনা করে চূড়ান্ত করেছি, এবং এর মধ্যে সমস্ত ফাঁক ফোকর বন্ধ করে দেওয়া হয়েছে। এটাও বলা হয়েছে যে যারা কোনো রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে, তাহারা সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। সেটা কয়েকটা বিষয়ে, ম্যাক্সিমাম বিষয় ঐক্যমত হয়েছে। বিএনপি কয়েকটা বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে, জামাত ইসলামও নোট অফ ডিসেন্ট দিয়েছে, এবং এনসিপি নাহিদ ইসলাম আজকে যে বক্তৃতা দিল যে নোট অফ ডিসেন্ট দিয়ে এটাকে নষ্ট করা হয়েছে, ক্ষতি করা হয়েছে, তারাও কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছে। মানে স্ববিরোধিতা আছে, স্পষ্টতই স্ববিরোধিতা আছে, এবং সমস্ত সবকটা ধারার মধ্যে কিন্তু নোট অফ ডিসেন্ট নাই। যেমন ইলেকশন কমিশনের গঠন বা অন্যান্য যে অনেকগুলা মৌলিক যে বিষয় সেগুলাই নাই। আছে শুধু ধরেন একটা বিষয় গুরুত্বপূর্ণ যেখানে ঠেকেছে, আপার হাউসের বিষয়ে একমত সবাই, হ্যাঁ, কিন্তু আপার হাউসের গঠন প্রণালী কিভাবে হবে সেটি নিয়ে ব্যত্যয় আছে। জামাতের একমত আছে বা এনসিপির একমত আছে, আমার একমত আছে। তার মানে কি, আমরা বাকি যে 3টা কোশ্চেন, এই 3টা কোশ্চেন সব একই আছে, জুলাই সনদের ভিত্তিতে হয়েছে। ওই কোশ্চেনের যে জায়গাটা, সেই জায়গাটা যারা কমিশন ছিল, এটা ওনাদেরও দোষ না, যারা এই কমিশনের দায়িত্ব পালন করেছে তারা এখানে স্পষ্টত প্রতারণা করেছে, জুলাই সনদকে অবমাননা করেছে। আমরা বলছি জুলাই সনদ আর সংস্কারের যে বিষয়টা, সংস্কার এই যে প্যাকেজ আছে, জুলাই সনদের যে প্যাকেজ আর নির্বাচন গণভোটের যে প্যাকেজ, খুব একটা পার্থক্য নাই। ওই জায়গাটা একটু পার্থক্য, আপার হাউসের গঠন প্রণালীটা কি হবে ওই জায়গাটা। এছাড়া বাকি সংস্কারে সবাই তো একমত, মোটামুটি একমত, 90% একমত। তো এইটা নিয়ে তো যুদ্ধ বাঁধাবার কোনো প্রয়োজন নাই। এইটা নিয়ে জনগণেরও এমন, আমরা আন্দোলন করেছি কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য, আমরা আন্দোলন করছি মৌলিক অধিকারের জন্য, আমরা আন্দোলন করছি লুটের বিরুদ্ধে, আমরা আন্দোলন করছি গুমের বিরুদ্ধে, আমরা আন্দোলন করছি জুডিশিয়াল কিলিংয়ের বিরুদ্ধে। তো সেই বাস্তবতা তো বাংলাদেশে এখন নেই। আর ভাই যেটা বললেন মোমেন ভাই, যে জুডিশিয়ারি কমিশন বা সচিবালয় বা মানবাধিকার কমিশন, সেই বিষয়গুলো আমরা করি নাই। দেখেন, গুম হলো নিকৃষ্ট মানবতা বিরোধী অপরাধ জাতিসংঘের অনুযায়ী, বয়ান অনুযায়ী। সেই অপরাধের শিকার আমরা সবচাইতে বেশি হয়েছি। আমরা
বিএনপি 1400 মানুষ গুম হয়ে গেছে, সে মানে এমপি ইলিয়াস আলী সহ। তো আমরা এটাকে, এবং এই গুমের পরিবার এই সংসদে আছে, ওনার বাবা শহীদ হয়েছেন, হ্যাঁ, তো আরো আমাদের এরকম অনেকে গুম হয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরী শহীদ হয়েছে। তো আমরা কি এই গুমটাকে এত সহজভাবে ছেড়ে দিই? এটা আমরা জানি না। আমরা আবার বিরোধী দলে যেতে পারি, আমরা আবার সরকার, আমাদের চাইতে বেশি সাফারার তো কেউ না। তো সেই জন্য এটা ভাববার কোনো কারণ নেই। আজকে বিরোধী দলের নেতাও বোধহয় বললেন যে যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমরা সমালোচনা করবো। ঠিক আছে, এটা গভর্নমেন্টকে চাপে রাখার জন্য হয়ে থাকলে আমি পজিটিভলি দেখছি। ডক্টর নাজিবুর রহমান মোমেন, এই যে আজকেও কিন্তু জামায়াতের আমির তিনি বলেছেন সংবিধান সংস্কারের জন্য আন্দোলন হবে, বিদ্রোহ নয়। 3 মাসের আপনারা কর্মসূচিও দিয়েছেন। আসলে জুলাই সনদে তো সব পক্ষই সাইন করেছে, সেটার সাথে গণভোটের যে পার্থক্যের কথা বলছেন সেখানে ছোট একটু পার্থক্য রয়েছে। এটাই কি মূল অনৈক্যের জায়গাটা, নাকি আরো কোনো জায়গা রয়েছে? জায়গা সেটা হলো যে বাস্তবায়ন পদ্ধতিটা নিয়ে ওনারা বলছেন যে সংবিধান সংশোধন করে ওনারা এটাকে সংস্কারটা করবেন। আমরা বলছি আপনি সংবিধান সংস্কার করে করতে পারবেন না। আপনার সামনে সংবিধান আছে, আপনি দেখবেন এখানে 100তম একটা ধারা আছে, অনুচ্ছেদ আছে, এটা কিন্তু অ্যাব্রোগেটেড হয়ে গিয়েছে। এবং অ্যাব্রোগেটেড কেন হয়েছে এটার হিস্ট্রিটা আপনিও জানেন। 100তম ধারায় যেটা হয়েছিল 88 সালে সংবিধানের একটা সংশোধন হয়েছিল, 8ম সংশোধন। হ্যাঁ, যেই সংশোধনটা আজকে করতে চাচ্ছেন আমাদের বিএনপির বন্ধুরা, একইভাবে সেই সংশোধনটা হয়েছিল 2/3 মেজরিটি দিয়ে, 8ম সংশোধনী। এই সংশোধনীতে কি হয়েছিল, যে বলা হয়েছিল যে আপনার বাংলাদেশে যে হাইকোর্টটা আছে এটাকে ডিসেন্ট্রালাইজ করা হবে। আমাদের জুলাই সনদের 7ম অনুচ্ছেদে যেখানে আছে দেখবেন, আমরা কিন্তু সব দল, বিএনপি সেখানে নোট অফ ডিসেন্ট কিন্তু দেয়নি, সব দল একমত হয়েছি যে আমরা হাইকোর্টকে ডিসেন্ট্রালাইজ করব। ওকে, এখন আপনার হাইকোর্টকে 88 সালেও ডিসেন্ট্রালাইজ করা হয়েছিল, আমরা নতুন করে আবার করতে চাচ্ছি। এখন যেই পদ্ধতিতে আগে করা হয়েছিল সেই পদ্ধতিতে কি হলো, হাইকোর্ট একটা রায় দিল, বলল যে সংসদের কোনো এখতিয়ার নেই যে 2/3 মেজরিটির জোরে এই সংশোধনীটা করে, কারণ হাইকোর্টটা একটা আমাদের একক হাইকোর্ট, এটা সংবিধানের বেসিক ফিচারের অংশ। যার কারণে যেটা হলো, আনোয়ার চৌধুরীর মামলা আপনি জানেন, এই আনোয়ার চৌধুরীর মামলায় এই রায়ের কারণে যেটা হলো যে আমাদের হাইকোর্টের ডিসেন্ট্রালাইজেশনটা কিন্তু আবার সেন্ট্রালাইজড হয়ে গেল। আপনি চাচ্ছেন আবার একই পদ্ধতিতে হাইকোর্টকে ডিসেন্ট্রালাইজ করবেন জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য, তাহলে 8ম সংশোধনী মামলা রায়ের কী হবে? এইটা তো আপনার খুব সিরিয়াস বিষয়, আইনি বিষয়। আমাদের কিন্তু আগেও, আজকে নাহিদ বলেছে, আমাদের সামনে কিন্তু অপরচুনিটি এসেছিল। আমাদের সংবিধানটা 72 সালের সংবিধান, এটা নিয়ে অনেক প্রশ্ন আছে, আমি সেই বিতর্কে যেতেই চাচ্ছি না। কিন্তু এই সংবিধানকে যখন একনায়কতান্ত্রিক করে ফেলা হলো, বাকশাল করে 4র্থ সংশোধনীর মাধ্যমে গণতন্ত্রকে হরণ করা হলো, এরপরে কিন্তু 5ম সংশোধনীর মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি গণতন্ত্রকে ফিরিয়ে এনেছিলেন। কিন্তু সেইখানে এই সংশোধনীটা আনার কারণে যে সমস্যাটা হয়েছিল, এটার আমরা কিন্তু ফলটা ভোগ করেছি আরও অনেক পরে, প্রায় 20 বছর পরে, 2006 সালে, তাই না? যেটা হয়েছে পরে 5ম সংশোধনীর মামলার রায়ে এই সংশোধনীটাকে বাতিল করে দেওয়া হলো। সেখানে বরং বলা হলো জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখলকারী। এখানে যেটা হতো, তো সেই সময় আমাদের একটা সুযোগ এসেছিল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি, রেসপেক্টফুলি আমরা বলছি, ওই সময় যদি সংবিধানটাকে সংশোধন না করে পুনর্লিখন করতেন কিংবা সংস্কার করতেন, তাহলে এই সমস্যাটা কিন্তু হতো না। এখনও আমরা একই ভুল করতে যাচ্ছি 24-এর পরে। আমরা যে মৌলিক বিষয়গুলোতে সংস্কার আনতে চাচ্ছি, স্বাধীনতার যুদ্ধ আজকে নাহিদ খুব আর্টিকুলেটলি বলেছে, হয়েছিল যে সমস্ত মূলনীতির ভিত্তিতে, সেই মূলনীতির ভিত্তিতে কিন্তু আমাদের 72 সালের সংবিধান রচিত হয়নি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তনের ব্যাপারেও কিন্তু আমাদের এই জুলাই সনদে আমরা ঐক্যমত্য পোষণ করেছি। সেই ঐক্যমত্য পোষণের যে বিষয়গুলো আছে, আপনি যদি সেটাকে ইনকর্পোরেট করতে চান, তাহলে 5ম সংশোধনীর মামলার রায় কী হবে? সেখানে বলা হয়েছে, সেই মামলার রায় বলা হয়েছে, রাষ্ট্র পরিচালনার মূলনীতিগুলা সংবিধানের বেসিক ফিচারের অংশ, মৌলিক অবকাঠামোর অংশ, এটাকে আপনি ডক্টর নাজিবুর রহমান মোমেন, আমি যদি একটু আপনাকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, বিশেষ করে জুলাই সনদের একদম শেষে আছে বাস্তবায়নের অঙ্গীকারনামা যেটি রয়েছে, সেখানে বলা যেটি হয়েছে যে আমি যদি ভুল না করে থাকি, যে সংশোধন করে তফসিল হিসেবে এই সংবিধানে এটাকে যুক্ত করা হবে। সেখানে আসলে প্রথমে যখন বলা হলো যে এখানেও তো সবাই একমত হয়েছিল, এখানে আসলে মতপার্থক্যের জায়গা না, আপনি জুলাই সনদটাকে তফসিলভুক্ত করবেন, সেটা ঠিক আছে, কিন্তু জুলাই সনদে যে সমস্ত বিষয়ে আপনি ঐক্যমত্য পোষণ করেছেন, সেটাকে তো আপনার একটা পদ্ধতিতে আপনার সংবিধানে ইনকর্পোরেট করতে হবে। আপনি এটা যদি তফসিলভুক্ত করেন,
তাহলে তো অটোমেটিক্যালি আপনার হাইকোর্ট ডিসেন্ট্রালাইজড হয়ে যাবে না, যাবে না। সংবিধানে যেই রাষ্ট্র পরিচালনার মূল নীতিগুলোর কথা বলা হয়েছে সেগুলো তো অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে না। এই জন্য আপনাকে একটা পদ্ধতি অবলম্বন করে সংবিধানের সংস্কার করতে হবে। আমাদের কথা হলো সর্বদলীয় সেটাই। কমিটির কথা বলছে সরকার পক্ষ, এবং সেখানে কিন্তু আপনাদের কাছ থেকে নামও চাওয়া হয়েছে, সেটি তো আপনারা সাড়া দিচ্ছেন না, এমন অভিযোগ এখানে আমাদের আছে। মৌলিক পার্থক্য যেখানে হয়েছে, ওনারা বলছেন এটা সংস্কার কমিশন, ওনারা বলছেন না, সরি, ওনারা বলছেন এটা সংশোধন কমিটি। এবং প্রথম থেকে কিন্তু ওনাদের অবস্থান পরিপূর্ণভাবে ক্লিয়ার যে আমরা সংবিধান সংশোধন করে এই যে বিষয়গুলোতে আমরা ঐক্যমত্য পোষণ করেছি সেগুলোকে ইনকর্পোরেট করব। আমরা বলছি যে আপনি সংবিধান সংশোধন করে এটা পারবেন না। এবং যে দুইটা কেসের কথা বললাম, অষ্টম সংশোধনী কেস আনোয়ার চৌধুরী মামলা, তারপরে মুন্সিনেমার মামলা, পঞ্চম সংশোধনী মামলা, যেটা আপনার হাইকোর্ট সুপ্রিম কোর্ট হয়ে রিভিউ পর্যন্ত হয়ে গিয়েছে। এখন আপনি এই সমস্ত আমাদের তো সাংবিধানিক যে আইনগুলো আছে এগুলোকে তো একেবারে আন্ডারমাইন করে যেতে পারবে না। আমরা যে পঞ্চম সংশোধনী যেটা হয়েছিল, যার মাধ্যমে আমরা বহুদলীয় গণতন্ত্র ফেরত পেয়েছিলাম, সেটাকে কিন্তু দেখা গেছে যে আমরা দেখেছি যে অনেক বছর পরে 2006 সালে এটাকে কিন্তু আবার অকার্যকর করে দেওয়া হয়েছে। আমরা সেই ধরনের কোনো ইয়ে তো চাই না। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটা খুব নিশ্চিত সার্টেন বাংলাদেশ রেখে যেতে চাই, যেখানে আমাদের এই সংস্কারের বিষয়গুলো একেবারে সুদৃঢ় একটা রূপ পাবে, সাংবিধানিক একটা রূপ পাবে। সেজন্য আমরা বলছি যে আপনারা যে পদ্ধতিতে আগাচ্ছেন এটাতে আমাদের ভবিষ্যৎ জেনারেশন সাফার করবে। আমরা চাই সংস্কার করে এই বিষয়গুলোকে ইয়ে করেন। এবং এখানে বড় বিষয় দেখেন, আমি আধা মিনিট নেই, এক্ষেত্রে কিন্তু জনগণের গণভোট হয়েছে। আপনি ঐতিহাসিক প্রতারণার দলিল একদিকে বলছেন, আবার স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু বলছে এটা ফ্যাক্ট অ্যান্ড ভ্যালিড, ঘটনাক্রমে সিদ্ধ। জনগণ রায় দিয়েছে, জনগণের রায়কে তো আপনাকে শ্রদ্ধা করতে হবে। আপনি যদি গণতন্ত্রে বিশ্বাস করেন, আপনি জনগণের ক্ষমতায় যদি বিশ্বাস করেন, 70% জনগোষ্ঠী, 50% জনগোষ্ঠী কিন্তু সরকারকে ক্ষমতা দেশ পরিচালনা ম্যান্ডেট দিয়েছে, তার উপরে আরও 20%, তারা 70% মিলে কিন্তু বলছে এই বিষয়গুলোকে বাস্তবায়ন করতে হবে। সেটা আপনি বাস্তবায়ন না করে সেটাকে প্রতারণার দলিল একবার বলবেন ফ্যাক্টম ভ্যালিড, আবার বলবেন গণরায়কে শ্রদ্ধা করি, এইগুলো তো আসলে জনমনে একটা কনফিউশন ক্রিয়েট করে, একটা অনাস্থার ইয়ে চলে আসে। ধন্যবাদ। এই বিষয় নিয়ে আরো আলোচনা করব। একজন দর্শক আছেন ফোনে। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি রাখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন। আমার নাম মনির হায়দার। জি বলুন। আমার প্রশ্নটা হয়েছে, জুলাই সনদে যে শোকটা হয়েছিল সংসদ ভবনের সামনে, কেয়ারটেকার চিফ অ্যাডভাইজারের ওইখানে যে সইটা হয়েছিল, যেটা 1900 করেছেন, তখন সেখানে নোট অফ ডিসেন্ট ছিল। এর পরবর্তীতে কিন্তু যখন আবার আপনার সংস্কার কমিশন যখন আপনার এটা জমা দেয় চিফ অ্যাডভাইজারের কাছে, তখন কিন্তু নোট অফ ডিসেন্ট ওইখানে ছিল না। এখন কোনটা নিয়ে ওনারা সংসদে জামাত ইসলাম চাচ্ছে, কি যেটা নোট অফ ডিসেন্ট ওইটা নিয়ে, নাকি যেটা উইদাউট নোট অফ ডিসেন্ট যেটা আপনার জমা দিয়েছে চিফ অ্যাডভাইজারের কাছে? একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের এমপি সাহেব একটু আগে অষ্টম শ্রেণীর ব্যাপারে বললেন, হাইকোর্টের বিকনের ব্যাপারটা যতটুকু আমার জানা আছে, তখন ডক্টর এফ কে মুনি প্রধান বিচারপতি ছিল, ওনার বয়কট ছিল জাস্টিস বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে শাহাবুদ্দিন সাহেবের ইয়েতে, তখন হাইকোর্ট থেকে এটা বাতিল বলে ঘোষণা করা হচ্ছে অ্যাপিলেট ডিভিশন থেকে। এই জিনিসটা যদি আবার বিকরণ করতে হয়, তাহলে আবার অ্যাপিলেটে আসতে হবে না, এটা হাইকোর্ট ঘুরে আসতে হবে না, নাকি মহান সংসদ সরাসরি করতে পারবে? যদি উত্তর দেয় খুশি হবো। অসংখ্য ধন্যবাদ ডক্টর নাজিবুর রহমান মোমেন। আপনার কাছে আপনার সেই উত্তরটি নিশ্চয়ই আমি আপনার কাছে ধন্যবাদ। আপনার প্রথম যেটা প্রশ্ন করেছেন যে আমরা আসলে কোনটা বাস্তবায়ন চাচ্ছি, দেখেন আইনমন্ত্রী কিন্তু ক্যাটাগরিক্যালি বলেছেন একটা আইনি বিষয় কিন্তু আছে, সেটা হলো যে জুলাই সনদটা হলো রাজনৈতিক দলগুলোর একটা ঐক্যমত্য। যেভাবে আপনার আমাদের যখন 90-এর দশকে গণঅভ্যুত্থান হয়েছিল, 3 জোটের একটা রূপরেখা ছিল, ওই রকম একটা মর্যাদা। এটা কিন্তু আইনি কোনো মর্যাদা নেই। আইনি মর্যাদা আছে কিন্তু যেটাতে নিয়ে গণভোট হয়েছে, আমরা সেজন্য সেটার বাস্তবায়ন চাচ্ছি। গণভোট যেটাতে হয়েছে, জনগণ যেটাতে রায় দিয়েছে, আমাদের সংবিধানের 7ম অনুচ্ছেদে বলা হয়েছে যে জনগণের অভিপ্রায়ই হলো দেশের সর্বোচ্চ আইন। সেটার অভিপ্রায়ের একটা হিসাবে, ম্যানিফেস্টেশন হিসাবে আমরা সংবিধানকে সর্বোচ্চ আইন বলি। 13তম সংশোধনীর মামলায় আপনি জানেন, এক্ষেত্রে প্রধান বিচারপতির অনেকগুলো অবজারভেশন আছে। সেখানে আজকের যিনি আইনমন্ত্রী আছেন, তিনি তখন ছিলেন অ্যাটর্নি জেনারেল, তিনি কিন্তু সোশ্যাল কন্ট্রাক্টের থিওরি দিয়ে বলেছিলেন জনগণের এই অভিপ্রায়টা অনেকভাবে ব্যক্ত হতে পারে। বড় কথা হলো জনগণের হাতে এই ক্ষমতাটা থাকে, যখন এই অভিপ্রায়টা তারা ব্যক্ত করে, আন্দোলনের মাধ্যমে হোক, গণঅভ্যুত্থানের মাধ্যমে হোক, বিপ্লবের মাধ্যমে হোক, ভোটের মাধ্যমে হোক, এটার মর্যাদাটা কিন্তু সকল কিছুর উপরে।
সংবিধানের উপরে। সেক্ষেত্রে তো সর্বদলীয় সবার কিন্তু ম্যান্ডেটটা ছিল এই জুলাই সনদে। গণভোটে যেহেতু বিএনপির যেটি বলবার জায়গা সেটি হলো যে তাদের যে নোট অফ ডিসেন্টটা ছিল, বিশেষ করে যদি উচ্চকক্ষের ব্যাপারে, উচ্চকক্ষে তারা সম্মত, কিন্তু সেখানে যেইখানে তাদের নোট অফ ডিসেন্ট ছিল সেটা গণভোটে দেওয়া হয়েছে, সেখানেই আসলে তাদের অনেকের জায়গা বা সেখানে তো সেই জনগণ বিষয়টি তো সেখানে কি তাদের তারা মতামত ব্যক্ত করেছে। গণভোটের একেবারে প্রশ্ন, প্রিসাইজ প্রশ্ন, যে আপনারা পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ এটার ব্যাপারে আপনারা হা না, সেক্ষেত্রে জনগণ যেহেতু হা ভোট দিয়েছে এবং বিএনপিও তো এটার পক্ষে প্রচারণা করেছে, এখন কিন্তু জনগণ 70%-এর উপরে জনগণ একটা বিষয় মত দেওয়ার পরে আপনি আবার বলতে পারেন না কোশ্চেনটা ডিফারেন্ট ছিল। এই কথা কিন্তু, এই আলাপ যদি আমরা তুলি তাহলে কিন্তু সরকারের যে ম্যান্ডেটটা সেটাও প্রশ্নবদ্ধ হয়ে যায়, কারণ জনগণ তো 50%-এর উপরে জনগণ ধানের শীষে ভোট দিয়েছে, যার কারণে সরকার কিন্তু দেশ চালাচ্ছে সেই ম্যান্ডেটের ভিত্তিতে। একইভাবে জনগণ 70%-এর উপর জনগণ যখন বলেছে যে আমাকে আমার মতামত হলো যে আপনি এই পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ দেবেন, সেক্ষেত্রে তো আপনি এখানে আর কোনো দ্বিমতের সুযোগ নেই। এই ব্যাপারে কিন্তু সালাউদ্দিন সাহেব 25শে অক্টোবর 2025 একই কথা কিন্তু বলেছিলেন যে আমরা অনেক বিষয়ে আমাদের দ্বিমত আছে, এটা গণভোট হোক, গণভোট হলে জনগণ যেটা বলবে সেটা পরবর্তী সংসদ মানতে বাধ্য থাকবে। আমার কাছে একটা পুরো রেকর্ড আছে, আমি চাইলে আপনাকে দিতে পারবো। বাবুল ভাই হয়তো জানেন 25শে অক্টোবর গণভোটের প্রথম আইডিয়া কিন্তু আমাদের সালাউদ্দিন সাহেবের কাছ থেকে এসেছে। হ্যাঁ, আজকে বলেছেন। তো এখন জনগণ মতামত দিয়ে দিয়েছে, এইটা মানতে হবে। এটার ব্যাপারে আমরা বলছি কোথায় নোট অফ ডিসেন্ট আছে, কোথায় কী হয়েছিল, সেগুলো পলিটিক্যাল পার্টির মধ্যে ঐক্যমত্য, পলিটিক্যাল পার্টির ডিসএগ্রিমেন্ট, এইগুলোর চাইতে কিন্তু বড় বিষয় যেটা জনগণ কোনটার পক্ষে ভোট দিয়েছে আমরা সেটা বাস্তবায়ন চাচ্ছি। দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হলো যে এই হাইকোর্টের বিকেন্দ্রীকরণটা, এই ক্ষেত্রে আমরা বলছি যে এটা আপনার কোর্টেও যাওয়া যাবে না, কারণ কোর্টের ভার্ডিক্টটা ফাইনালাইজড হয়ে গিয়েছে। এটা আপনার সংবিধান সংশোধন করেও হবে না, এক্ষেত্রে আপনার যেটা করতে হবে সংবিধানের সংস্কার করতে হবে। আচ্ছা, আমি জনাব শহীদুল ইসলাম বাবুল, আমি ছোট করে এই বিষয়টা একটু বলে নিই, তারপর আপনি কোশ্চেন করেন। ছোট করেই বলবো। আপনি দেখেন মোমেন নাজিব ভাইরা এখন গণভোটকে এমফাসাইজ করছে, কিন্তু গণভোটের আগে যে মুরগি আগে না ডিম আগে সেই গল্পের মতো গণভোটের বেসিসটা কি? এই জুলাই সনদ, এটাই তো গণভোটের বেসিস। এইখানে যে একটা শুভঙ্করের ফাঁকি এবং প্রতারণা করেছে কমিশন, এই সংস্কার কমিশন, এখানেও কিন্তু বলা আছে যে জনগণের অভিপ্রায়ের কথা বললো, এর মধ্যেও আছে যেহেতু জনগণ এই রাষ্ট্রের মালিক, তাদের অভিপ্রায় সর্বোচ্চ আইন, এবং গণতান্ত্রিক ব্যবস্থায় সাধারণত জনগণের অভিপ্রায় প্রতিফলিত হয় রাজনৈতিক দলের মাধ্যমে, সেহেতু রাজনৈতিক দল ও জোটসহ সম্মিলিতভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার দীর্ঘ সংগ্রামের ধারাবাহিকতায় আলাপ আলোচনার ভিত্তিতে জনগণের অভিপ্রায়ের সুস্পষ্ট অভিব্যক্তি হিসেবে জুলাই সনদ 25 গ্রহণ করেছে। বিদায় এই সনদ পূর্ণাঙ্গভাবে সংবিধানে তফসিল হিসেবে যথাযথভাবে সংযুক্ত হবে। জনগণের অভিপ্রায় রাজনৈতিক দল করে, তো এইটা কি জনগণের অভিপ্রায় না? তাহলে জুলাই সনদের কি হবে? আমার বক্তব্য সারা জাতি জানে, সেটাই বলছি। জনগণের অভিপ্রায় যদি জুলাই সনদ হয়, উনি বলছে শুধুমাত্র ভোটই হলো, গণভোট হলো জনগণের অভিপ্রায়। গণভোটটার মধ্যে তো একটা প্রতারণা, এটা তো মানুষ বুঝছে, গণভোটটা তো জুলাই সনদ না, তাহলে আমি এটা কেন স্বাক্ষর করেছি? আগে তাহলে বলতে হবে যে এটা 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 ঠিক নাই। জনগণ বুঝলে হা ভোট দিল কেন? জনগণ বুঝলে হা ভোট, জনগণ এখন 3:30-এর মধ্যে একটা আদাটা আমি পছন্দ করি না, এটা বলার সুযোগ আছে জনগণের? এই সুযোগ রাখে নাই তো এখানে। আমি 3:30টা পছন্দ করেছি আর আদা আমি পছন্দ করি নাই, এটা জনগণ কিভাবে বলবো? এখানে এই অপশন কি রেখেছে? এই জায়গাটা হচ্ছে প্রতারণার জায়গা। আমি তো জুলাই সনদ, আমি গণভোটও গ্রহণ করছি, গণভোট গ্রহণ করছি না তা না। গণভোটের যে 4টে কোশ্চেন, তার ভিতর 90% আমি গ্রহণ করছি, আর 10% আমার অভিপ্রায় এখানেও লেখা আছে সেটা যে কেউ ম্যান্ডেট পেলে সেটা তারা। আবার এটাও আছে যে সংবিধানের কথা যেটা বললেন, পরবর্তী সংসদকে, এটা তো সংবিধানে আমাদের কথা যে পরবর্তী সংসদকে আপনি ডিক্টেট করতে পারেন না, তার হাত পা আপনি বেঁধে দিতে পারেন না। এখন আমরা এই অপশনটাও আলোচনা করেছি সংসদে, ঠিক আছে আমরা সংস্কার করব না সংশোধন করব, এর জন্য আমরা মানে নামে কি ভাষা আমরা বসি, এবং এটার এমনও যদি কোনো পথ থাকে যে ভবিষ্যতে 2/3 মেজরিটি, ব্রুট মেজরিটির কারণে, কারণ আমরা সবাই এখন এটার জন্য, কেউ যাতে এটাকে উল্টায় না দেয়, সেই কোনো পথও যদি আমরা নিয়মতান্ত্রিকভাবে বের করতে পারি আমরা করে ফেলবো। এর জন্য তো ঝগড়ার প্রয়োজন নাই, আপনিও যেখানে যেতে চান আমিও সেখানে যেতে চাই, আমরা মৌলিক সংস্কারটা করতে চাই, পার্থক্যটা এইটুকু। আমার মনে হয় এটা এমন জটিল কোনো ইস্যু না। জনাব শহীদুল ইসলাম বাবুল, আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই যে বিরোধী দলীয় উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের আজ সংসদে আপনাদের সতর্ক করে বলেছেন যে অতীতে 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকা সত্ত্বেও অনেক শক্তিশালী সরকারের করুণ পরিণত হয়েছে। তিনি ইন্দিরা গান্ধী, শেখ মুজিবুর রহমান
তাদের উদাহরণ টেনে বর্তমান পরিস্থিতি নিয়ে এক ধরনের আতঙ্ক প্রকাশ করেছে। আপনাদের কাছে এই সতর্কতার এটা সতর্কতা বলেছেন উনি, ঠিক আছে। এটা দুনিয়ার ইতিহাসে, রাজনীতিতে আমাদের দক্ষিণ এশিয়া তো বটেই। শ্রী মাহবুব বন্দর নায়ক, হ্যাঁ, তারপরে ইন্দিরা গান্ধী, মহাত্মা গান্ধী থেকে শুরু করে রাজীব গান্ধী, হ্যাঁ, সকলেই রাজনৈতিক হত্যাকাণ্ড। আমাদের শেখ সাহেব, জিয়াউর রহমান সাহেব, অসংখ্য রাজনৈতিক হত্যাকাণ্ড এটা তো আছে রাজনীতিতে। তো এটার কারণে 2/3 মেজরিটির কারণে সবসময় হয়েছে, নট দ্যাট। তবে এটাও ঠিক যে 2/3 মেজরিটি অনেক সময় মানে কি বলে কনফিডেন্স বাড়ায় দেয়, অনেক সময় এটা হয়। তো উনি বলেছেন ওনার রাজনৈতিক বক্তব্য, এই বিষয়ে সবাই সজাগ থাকার দরকার আছে, প্রয়োজন আছে বলে আমরা মনে করি। আর 2/3 মেজরিটি সবসময় যে স্বৈর শাসন তৈরি করে তা না। এইবার এই বিষয়টা নিয়ে আমরা যেমন আমরা তো 2001 সালেও 2/3 মেজরিটি পেয়েছিলাম, কিন্তু 2001 সালে তো তার 91 সালে 140 সিট পেলাম, তখন জামাত পেল 17 না 18 সিট, যাই হোক। জাতীয় পার্টি পেয়েছিল 35 সিট আমার যতটুকু মনে পড়ে। তখন সরকার গঠন করলো, 96 তুমুল আন্দোলন হইলো, আওয়ামী লীগ এবং জামাত ইসলামী সবাই মিলে আন্দোলন করলো কেয়ারটেকারের, এবং সেই আন্দোলনের পরেও কিন্তু বিএনপি 116 সিট পেল। এত তুমুল আন্দোলনের পরে কেয়ারটেকার প্রধান, তখন জামাত ইসলাম বোধহয় 3 সিট পেয়েছিল, বিএনপি 116 সিট পেল তখন, হ্যাঁ। এবং 2001 সালের পরে 2006 সালে তো অন-11 আসলো আর কি, সেটা তো আর এক ইতিহাস আর কি। তো যাই হোক, 2/3 মেজরিটি, হ্যাঁ, উনি যেটা বলেছেন একেবারে উড়িয়ে দেই না আমরা সচেতন থাকা উচিত, এবং মানুষ তো ইতিহাস থেকে শিখে, আবার ইতিহাস থেকে শেখাও না। এই বিষয়ে আমার মনে হয় আমার প্রধানমন্ত্রী খুবই সজাগ, এবং উনি ওই যে আজকেই বলতেছিলেন যে এই যে চেয়ারটা, এটা খুব শান্তির চেয়ার না। উনি চেষ্টা করছেন সমস্ত আন্তরিকতা দিয়ে কনফিডেন্সে নেওয়ার, দেশের মানুষকে, বিরোধী দলকে সর্বক্ষণ, হ্যাঁ, মানুষের চেষ্টার মধ্যে ব্যত্যয় হতে পারে, ভুল হতে পারে, এই জন্য তো বিরোধী দল আছে, তারা ধরিয়ে দেবে। ডক্টর নাজিবুর রহমান মোমেন, সংসদে নাহিদ ইসলাম রাষ্ট্রপতির অপসারণ ও ভূমিকা নিয়ে কঠোর সমালোচনা করেছেন, এবং অন্যদিকে সরকার পক্ষ বলছে যে রাষ্ট্রপতিকে একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে তুলে ধরে সংকটকালে তার ভূমিকার পক্ষে অবস্থান নিয়েছে। এই যে পরস্পর বিরোধী অবস্থানের প্রেক্ষিতে আপনারা রাষ্ট্রপতির বর্তমান ভূমিকা ও গ্রহণযোগ্যতাকে কিভাবে মূল্যায়ন করছেন? দেখেন, এই যে রাষ্ট্রপতি, সে তো হলো ফ্যাসিবাদের শেষ সিম্বল। আমরা তো ক্যাটাগরিক্যালি বলেছি, নাহিদ ইসলাম বলেছে যে সে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে যা করেছে, আপনার প্রধানমন্ত্রী, তৎকালীন ফ্যাসিবাদী প্রধানমন্ত্রীর পা কিংবা কেন সে ধরতে পারে না এই কয়েকদিন, এইটার ব্যাপারে তার আত্মস্বীকৃতি আছে। এইরকম একটা ব্যক্তি, সে তো একেবারে কালো সাপ, তাকে রাখলে বিএনপির ক্ষতি হচ্ছে, বিপ্লবের ক্ষতি হচ্ছে। সে যেটা করেছে, আপনার দেখেন যে আমাদের তো যে ট্রানজিশনটা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের, ফ্যাসিবাদের এই দোসররা পালিয়ে যাওয়ার পরে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে, এটা কিন্তু কোনো স্বাভাবিক গভর্নমেন্ট ছিল না। প্রধানমন্ত্রী পালিয়ে গিয়েছে, সংবিধানের 72 ধারায় দেখবেন আপনার সাথে সংবিধান আছে, বলা হয়েছে প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী সংসদ ভেঙে দিতে হবে। সংসদ ভেঙে দেওয়ার মতো কোনো লিখিত পরামর্শ তো পায় নাই সরকার, নতুন অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তত্ত্বাবধায়ক সরকার কোনো কনসেপ্টই ছিল না। সেক্ষেত্রে যেটা করা হয়েছে সেটা হলো 106-এর আন্ডারে আপনার রেফারেন্স নেওয়া হয়েছে ইয়ের কাছ থেকে, প্রধান বিচারপতি অ্যাপিলেট ডিভিশনের কাছ থেকে। এখন পরবর্তীতে যেটা হলো, বিপ্লবীদের কাছে প্রেসিডেন্ট বলেছে যে তার কাছে শেখ হাসিনা পদত্যাগপত্র জমা দিয়েছে, পরে 6 মাস পরে বলছে তিনি নাকি পদত্যাগপত্র পানি নেই। এবং যেভাবে মানে খুব সার্কাস্টিক্যালি জনাব সালাউদ্দিন আহমেদ বললেন, উনি নাকি প্রেসিডেন্টকে জিজ্ঞেস করেছেন যে উনি কি এই ধরনের অধ্যাদেশ জারি করতে পারেন কিংবা আদেশ জারি করতে পারেন, তাকে নাকি বলছে আমি তো পারি না, কিন্তু আমাকে দিয়ে পারায়। একই কথা যে উনি ভবিষ্যতে বলবেন না, এই যে জুলাই বিপ্লবীদের অন্যতম সংশোধনী যদি টিকে যেত, তাহলে তো যদি ফ্যাসিবাদ থাকতো তাহলে তো আজকে তাদের রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে ফাঁসি হতো। ভবিষ্যতে যদি আবার সেই অ্যারেঞ্জমেন্ট করা হয়, সেক্ষেত্রে প্রেসিডেন্ট যে রাজসাক্ষী হবে না তার তো কোনো নিশ্চয়তা নেই। এক্ষেত্রে এমন একটা লোককে আপনার কেন রাখতে হবে? বিএনপিতে কি যোগ্য লোকের অভাব হয়েছে? একটা সময় ছিল বলতে পারতেন আপনারা যে না, এখন সংসদ নাই, আমরা ইমপিচ করতে পারছি না, অনেক ধরনের অজুহাত দিতে পারতেন। এখন কোন অজুহাতটা আমাদের সামনে আছে? ফ্যাসিবাদের এমন এক সিম্বল যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এরকম একটা অন্যায় সাজা নিশ্চিত করেছে দেশকে। ফ্যাসিবাদী যে আরও কথা তো বলা হয়েছে সংসদে, যে রোম যখন পুড়ছিল নীরব বসে বাঁশি বাজাচ্ছিল, এই প্রেসিডেন্ট তো বাঁশি বাজাচ্ছিল, তাকে এখন আমাদেরকে কেন রাখতে হবে? এর তো আসলে কোনো জাস্টিফিকেশন নাই। জনাব শহীদুল ইসলাম বাবুল, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি কার্টুন বা এই যে প্রচারণার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা, ছাত্র রাজনীতি নিয়েও কথা বলেছেন।
তিনি বলেছেন যে অপরাজনীতি ফিরিয়ে আনার বিষয়ে তিনি কঠোর হুঁশিয়ারিও দিয়েছেন। এগুলো মোকাবেলায় আপনাদের আসলে কৌশলটা কি হবে? না, তার আগে একটু প্রেসিডেন্টের বিষয়ে জি, বলি, অল্প মধ্যেই অবশ্যই। বলবো। নজিব ভাই যেটা বলেছে এটা ঠিকই বলেছে, যে কারণ তার এই প্রেসিডেন্ট তাকে ডিফেন্ড করার কোনো কারণ নাই আসলে। দেখেন, বিপ্লবটা অভ্যুত্থানটা যখন হলো, দেখেন বাংলাদেশে সারা দেশে বিপ্লব হয়ে গেল। গণভবন, বঙ্গভবন, সংসদ কি গণভবন, সংসদ ভবন মানে বিধ্বস্ত বাস্তবতা আমরা যে দেখছি, শুনলাম, এবং সারা দেশে বিপ্লব হইলো, কিন্তু গণভবনটা অক্ষত রইল। কি কারণে রইল? যারা এর মাস্টার মাইন্ড, এটা কেন অক্ষত রইল এটা আমি দোষের বলছি না, কিন্তু কোনো কারণে তো অক্ষত রয়েছে। হ্যাঁ, বা বিএনপি তো ওখানে যে পাহারাও দেয় নাই 5 তারিখে 6 তারিখে। গণভবনটা অক্ষত যারা রেখেছে তারা ইচ্ছা করেই রেখেছে যাতে রাজনৈতিক শূন্যতা বা প্রশাসনিক কোনো একেবারে শূন্যতা না হয় গোটা রাষ্ট্র একেবারে। তো যারা করেছে, যারা বুদ্ধি দিয়েছে, ভালোই করেছে। এবং উনি ছিল বলে আমরা সাংবিধানিক ধারাবাহিক নিয়ম রাখতে পারছি, আমরা হাইকোর্টে যেতে পেরেছি, রেফারেন্স আনতে পেরেছি 106-এর অধীনে, এবং পরবর্তী শপথ নিয়ে হইতে পারছি সরকারকে, যেই কারণে উনি রয়েছেন। আজকেও মহাসচিব আমাদের এলজিআরডি মন্ত্রী সংসদে সেটাই বলেছেন যে তাকে সাংবিধানিক রাষ্ট্রপতি কারণে আমাদের কোনো কাজ থেকে রয়েছে, কোনো অধ্যাদেশ থেকে রয়েছে, তাকে তো আমরা সব করিয়েছি। এখন তাকে বেরো করে দেওয়া যাইতে পারে, ইমপিচমেন্ট করা যাইতে পারে, সেটাও ঠিক আছে। কিন্তু হয় কি, রাষ্ট্রপতির জায়গাটা, দেশের সব শেষ জায়গাটা, এটাকে আমরা ব্যক্তি হিসেবে না দেখে জাস্ট আমরা চেয়ার হিসেবে দেখেছি, যে এই কালচারটা অন্তত না হোক। কারণ সে তো শুধুমাত্র ওই যে এক প্রেসিডেন্ট বলছিল যে কবর জিয়ারত করা ছাড়া আর মানে শূন্যতার ক্ষেত্রে এইসব অধ্যাদেশ ছাড়া তার তো আসলে কোনো কাজ নাই, বা তার কোনো ফাংশনও নাই বর্তমান প্রেক্ষাপটে। যখন আমরা রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করবো এই জুলাই সনদ অনুযায়ী ফেরাল করবো, তখন হয়তো এটা ম্যাটার করবে। আর রাজসাক্ষী উনি এখন বের করে দিলেও দিতে পারবে, আর না করলেও তো উনি দিতে পারবে এক সময়, যদি দেওয়ার ইচ্ছা থাকে। সেটা গেল একটা ইস্যু। না, কিন্তু উনার কি বাবু ভাই, উনি যে খালেদা জিয়ার সাথে যেটা করেছে সেটা বটেই, মামলা, সেটা তো ওনার বটেই। বিচার হওয়া উচিত না? অবশ্যই হতে পারে, তাহলে এখন এই ব্যক্তিকে হতে আপনার হবে। কেন উনি শিক্ষক যখন হিসেবে থাকবে না, আপনাকে রেখে দিবেন না? প্রেসিডেন্ট যতদিন আছে ততদিন তার বিচার করা যায় না। এই জন্য তো আমরা বলছি, যখন এখন থাকবে করেন। না তখন যে বিচার হবে বিচারের না এই সুযোগ গ্যারান্টি থাকতে তো আর কেউ থাকতে দেয় না। বিচার করেন, না হলে তো পরে সমস্যা হবে। এটা একটা। আর একটা যেটা বলতেছিলেন, কি কোশ্চেনটা ভুলে গেলাম। যে সম্প্রতি যে কার্টুন ও, প্রচারণার কার্টুন। মাধ্যমে এই যে আজকে এই বিষয়ে ঐক্যমত্য হয়েছে, বিরোধী দলের নেতা খুব ইমোশনালি বলেছেন। এই যে বিষয়গুলো দেখেন, সংসদে আমরা যা না বলি, সংসদের বাইরেই তার চাইতে মানে পরিবেশটা খারাপ তৈরি হয়। এখান থেকে এক একজন এমন সব শব্দ বোমা, আমি মনে করি 5 তারিখের পরে সবই যে পজিটিভরা, এই যে বিষয়গুলা, এই যে মানে ফটো কার্ড, এই যে কার্ড পিস ভিডিও, তারপরে এই যে মানে বানানো এআই বিভ্রান্তি, এই বিষয়গুলো একটা মহামারীর আকার ধারণ করছে। সত্যি কথা, যেটা সত্য মিথ্যাও বোঝার কোনো উপায় থাকে না, যে আসলে এটা তার বক্তব্য কি না, আমরাও বিভ্রান্ত হয়ে যাই। এবং এগুলা একটা হলো পক্ষ বিপক্ষের লোকজন করছে, আর একটা হলো তৃতীয় পক্ষ হিসেবে ফ্যাসিস্টরা ক্যাচার লাগানোর জন্যও করছে ক্ষেত্র বিশেষে। তবে যারা জানে শুনে করেছেন, যেমন শব্দ বোমা, কি আমাদের ওই এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ সাহেব কথায় কথায় আসেন এইখানে আপনাদের সাথে ডিবেট করব, কেউ পারবে না, 17 দিন লাগবে না বিএনপিকে হটাইতে। কই সংসদে তো একজন এই ধরনের ভাষা ব্যবহার করে নাই, তাহলে উস্কানি উন্ডা দিচ্ছে না। এই যে শফিল আলম প্রধানের ছেলে যেই ভাষা ব্যবহার করেছে, হাসিনের 17 বছরের নিপীড়ন, ওনার বাপ শহীদ হয়েছে, ওনারা কিরকম একটা শব্দ কোনোদিন বলেছে? কুলাঙ্গার। হ্যাঁ, 2 মাসের একটা সরকার, জিয়া পরিবার, খালেদা জিয়া, তারেক রহমান, জিয়াউর রহমানের সন্তান, খালেদা জিয়ার সন্তানকে এই শব্দ সে বলতে পারে? তারপরে কি হলো? ঠিক আছে, ধরলাম বিচ্ছিন্নভাবে সে বলেছে, তারপরে আপনি কি করেছেন? এই জায়গাটা হলো কোশ্চেন, আপনি সেই পরিবারকে সম্মানিত করেছেন, আরো পুরস্কৃত করেছেন। এই যে বিষয়গুলা, তারপর ধরেন ওই বোলার ওই যে মেয়েটা, বিএনপি হয়তো ভুলই করেছে, তাকে ধরেছে, কিন্তু তিনি, এটা তো কোনো কাটপিছও না, এটা এআইও না, তার প্রোফাইলগুলো আমি নিজে চেক করে দেখলাম, কি অরুচিকর, অশ্লীল, নোংরা আক্রমণ। অথচ তাকে নিয়ে বিরোধী দল যখন মানে সংসদ গরম করে ফেললো, হ্যাঁ, ছেড়ে দিল একদিন, না ধরলেও পারতো। কিন্তু এই যে অরুচিকর ব্যাপার, বিএনপি যেমন ছেড়ে দিল বা ভুল স্বীকার করলো, সংসদের পক্ষ থেকে যদি তাকে শাসন করতো একটু, বা বিরোধী দলের পক্ষ থেকে, তাইলে বিষয়টা মানুষ বুঝতো যে তারা এগুলো প্রশ্রয় দেয় না বা ইতিবাচক। আমরা একদম শেষ দিকে আছি। ডক্টর নাজিবুর রহমান মোমেন, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে সামাজিক মাধ্যমে ব্যক্তি স্বাধীনতার নামে অনাচার বন্ধ চান। এই অনাচারটা আসলে মত প্রকাশের স্বাধীনতার, আপনি একজন লয়ার, মত প্রকাশের স্বাধীনতা বলতে আমরা কি বুঝি, কোথায় আমাদের বাউন্ডারিটা দিতে হবে, বা আমরা ডিফেমেশনের কথা যখন বলি, আসলে এই বাউন্ডারিটা কে সেট করবে? এই সেটটা তো আসলে আমাদের সংসদেরই করা উচিত, কারণ এখানে আপনার এমন একটা আইন করা উচিত যেখানে যে আমাদের মৌলিক মানবাধিকার
একটা হলো মত প্রকাশের স্বাধীনতা, এটাও যেমন কার্টেল হবে না, অন্যদিকে কারো এই যেই মানহানি। ব্যক্তিগত যেই সম্মান রয়েছে এটাকেও আপনার ইয়ে হবে না। এই ক্ষেত্রে মিস ইনফরমেশন ছড়ানো এটাও কিন্তু একটা অপরাধ। এবং সাইবার ক্রাইম কিন্তু এখন যেহেতু টেকনোলজি অনেক উন্নত হয়েছে, এআই এর যুগ, এখন ডিপ ফেক ভিডিওর কথা আমরা জানি, সেই তুলনায় কিন্তু আমাদের লটা আপ টু ডেট না। আমরা দেখেছি একটা ড্রাকোনিয়ান ল ছিল, তো এই সাইবার ক্রাইম জি। যেটা করা হয়েছিল এটার মাধ্যমে এটার অ্যাবিউজ হয়েছে, আসলে অ্যাবিউজ করে শহীদুল ইসলামের মতো, তারপরে কার্টুনিস্ট একজন, তাকেও ধরা হয়েছিল, অত্যাচার করা হয়েছে। আমরা সেই ধরনের ড্রাকোনিয়ান ল চাই না, কিন্তু একই সাথে এই সাইবার ক্রাইমও আমরা চাই না। আমরা চাই যে একটা যুগোপযোগী রোবাস্ট আপনার সাইবার ক্রাইম অ্যাক্ট, যার মাধ্যমে এই সমস্ত বিষয়গুলোকে হ্যান্ডেল করা হবে। আমি রিসেন্টলি একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে অংশগ্রহণ আমাদের করেছি, শেষ করতে হবে। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন, সেখানে দেখেছি বিশ্বের বিভিন্ন দেশের পার্লামেন্টগুলো কিন্তু এগুলো নিয়ে খুব কনসার্ন। অস্ট্রেলিয়া একটা নতুন ল করেছে, ওগুলো আমি দেখছি। আমার মনে হয় আমাদের দেশে এই ধরনের ল করা উচিত। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে আসবার জন্য। দর্শক, আজকের মতো এখানে শেষ করছি স্বাধীন সংলাপ। আগামী সপ্তাহে নিশ্চয়ই আবারও হাজির হব। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সবসময় নিউজ দেখতে থাকুন। ধন্যবাদ সবাইকে।